আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ২৪-এর গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ ২৭ আগস্ট। জুলাই ঘোষণাপত্রে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে বিএনপির আশা, সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ ও সংস্কার দ্রুত শেষ করার তাগিদ। প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি মনে করে জামাত, গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি পাশ কাটানো হয়েছে এনসিপির মন্তব্য। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে বিএনপির বিজয় র্যালি, সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা কর্মী সমর্থকদের জমায়েত। এবং সবুজে সাজাই বাংলাদেশের স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উদ্যোগের ভূয়সী প্রশংসায় বিশিষ্টজনেরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানের ১ বছর। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে ওই আদেশ দেন আদালত। আগামী ২৭ আগস্ট সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ সহ ৬ আসামিকে সকালে ট্রাইব্যুনাল ২-এ হাজির করা হয়। এর আগে গ্রেপ্তার ৬ আসামির পক্ষের আইনজীবী এবং পলাতক ২৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বক্তব্য স্থাপন শেষ করেন। পরে আদেশ দেন আদালত। এই চার্জের পক্ষে প্রসিকিউশন যে সাক্ষ্য উপস্থাপন করবেন আগামী নির্ধারিত ২৭/৮/২০২৫ ইংরেজি তারিখে, তার বিপক্ষে আসামিদ্বয়ের পক্ষে জেরার মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণ করতে চেষ্টা করব যে সুরতহাল রিপোর্টে উল্লেখ আছে যে হেড ইনজুরিতে মারা গিয়েছেন। এই বিষয়টি ট্রায়ালে প্রমাণিত হবে বলে বিশ্বাস করি। আদেশ নিয়ে কথা বলেন আসামিপক্ষের আইনজীবী। পোস্টমর্টম রিপোর্টে কিন্তু দুটো বিষয় উল্লেখ আছে। একটা হলো অ্যাবাভ মেনশন ইনজুরিজ। অ্যাবাভ মেনশন ইনজুরিজ বলতে দুটো ইনজুরিকে ইনক্লুড করে। একটা হলো হেড ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ 12 পয়েন্ট যেটা সররা গুলি, সেই গুলির ইনজুরি। এখন ট্রায়ালে প্রমাণিত হইবে যে আসলে কোন ইনজুরিটাতে ভাইটাল ছিল এবং কোন ইনজুরির কারণে তার মৃত্যু ত্বরান্বিত বা সংঘটিত হয়েছে। ইটস এ ম্যাটার অফ ট্রায়াল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। পরে আবু সাইদের মৃত্যুর ঘটনায় নিহতের মা প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আগামী রমজানের আগে ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রোজার আগে নির্বাচন আয়োজন করতে তিনি প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন। চকর মালিথার রিপোর্ট। প্রিয় দেশবাসী, ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণের শুরুতে জুলাই শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজকের দিনে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশুসহ বেশ কিছু মানুষের প্রাণ। মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতির কথা জানান তিনি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার কাজ দৃঢ়ভাবে এগিয়ে চলেছে। বিচারের আনুষ্ঠানিক শুনানি পর্বও শুরু হয়েছে। ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার
এদেশের মাটিতে হবেই। ৩৫ মিনিটের ভাষণে তার সরকারের নেয়া সংস্কার উদ্যোগ নিয়ে কথা বলেন ডক্টর ইউনূস। সংস্কারের ক্ষেত্রে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। ঐকমত্য কমিশনের পরিচালনায় দেশের সকল রাজনৈতিক দল মিলে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত আলাপ আলোচনার ভিত্তিতে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার পর্যায়ে এসছে। ঐক্যমত প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার প্রশংসা করেন তিনি। নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরুর কথাও জানান প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সেজন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা প্রদান করব। একটা গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য উন্মুখ হয়ে আছে। তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে ভেতরে থেকে নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন নির্বাচনকে সংঘাতময় করে তোলার কোনো রকমের সুযোগ না পায়। মাথায় রাখবেন, পরাজিত শক্তি নির্বাচনের আগ পর্যন্ত বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে, কিন্তু একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সফলভাবে আয়োজন করা গেলে অপশক্তির পরাজয় চূড়ান্ত হবে। যোগ্য প্রার্থী নির্বাচনে সতর্ক থাকার আহ্বান জানান মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারি বেশি দূরে নয়। নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে নিতেই ভোটের দিন এসে পড়বে। বহু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি। এবার আমরা সবাই ভোট দেব, কেউ বাদ যাবে না। সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ গড়ার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম। আমার ভোটেই দেশটা সে পথে রওনা হতে পেরেছিল। যদি আপনি আপনার নির্বাচনী এলাকা থেকে দূরে বসবাস করেন তবে এখন থেকে নিয়মিত নির্বাচনী এলাকা পরিদর্শন করুন, যাতে সেরা ব্যক্তিকে নির্বাচিত করতে আপনি প্রস্তুত হতে পারেন। জাতিকে বিভক্ত না হওয়ার পরামর্শ দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবসে সকল নাগরিকের কাছে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের এই অতি মূল্যবান অধিকার ফিরে পেলাম, ভোটটা দেওয়ার আগ মুহূর্তে যেন তাদের চেহারা আমাদের চোখে ভেসে ওঠে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এই ঐতিহাসিক ঘোষণা গণতন্ত্রের পথকে সুগম করবে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা। রাহুল রায় রিপোর্ট। মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল। 5 আগস্ট বিকেলে জুলাই ঘোষণাপত্রের পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিক্রিয়া জানাতেই দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচন নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে। রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কার নিয়েও দলের অবস্থান জানিয়েছেন বিএনপি নেতারা। যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ 2025 এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দলসমূহের স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া, যে নির্বাচিত সংসদ
পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন। প্রশ্নোত্তরে বিএনপি মহাসচিব জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যত তাড়াতাড়ি সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর বিচারিক হত্যাকাণ্ড এবং আবরার ফাহাদ হত্যার মতো ঘটনা অন্তর্ভুক্ত থাকলে পরিপূর্ণ হতো বলে মন্তব্য করেছে এনসিপি। সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব বলেন, ঘোষণাপত্রে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এনসিপির সংবাদ সম্মেলন। এতে দলের সদস্য সচিব বলেন, জাতীয় জীবনে ছাপ রেখে যাওয়া ঘটনাগুলো থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতো। 47, 71 এবং আমাদের 24-এর যে আন্দোলন, তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত। গত 1 বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে, তার একটা ছাপ আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম। ফেব্রুয়ারি নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান ও সংস্কার বাস্তবায়ন করা এবং প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানায় এনসিপি। নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য। সংস্কারের যেসব বিষয়ে দলগুলোর ঐক্যমত তৈরি হয়েছে সেগুলো অন্তর্বর্তী সরকারের সময় কার্যকর করার আহ্বান জানান এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে র্যালি। এরই মধ্যে জড়ো হয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। এ নিয়ে জানতে মইনুল হাসানের কাছে যাচ্ছি, তিনি নয়াপল্টনে আছেন। মইনুল, বিএনপির বিজয় র্যালি ঘিরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের এখনকার অবস্থা আমাদের জানাবেন। জুলাই গণ অভ্যুত্থানের যে 101 বছর পূর্তি, সেই 1 বছর পূর্তি উপলক্ষে কিন্তু বিএনপির আজ যে বিজয় র্যালি কর্মসূচি ছিল, সেই কর্মসূচির ধারাবাহিকতায় কিন্তু নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিশাল এক বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। সেই বিজয় র্যালির পূর্বে কিন্তু সংক্ষিপ্ত একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন এবং এই মঞ্চ এবং যে র্যালিটি হবে সেটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা দেখছেন কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং তারা এখানে জড়ো হয়েছে, কারণ কিছুক্ষণ পর র্যালি শুরু হবে। সেই র্যালিতে সবাই অংশগ্রহণ করবে এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন বিভাগীয় যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এছাড়া বিএনপি যে অঙ্গ সংগঠন ছিল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে যারা আছে তারা কিন্তু সবাই এখানে অবস্থান করে যে বিজয় র্যালিতে অংশগ্রহণ করবে, কারণ কিছুক্ষণ পর এই মূল যে সমাবেশটি আছে সেই সমাবেশটি শুরু হবে। সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবে এবং তিনি দেশ এবং দলের উপলক্ষে যেই বিজয় র্যালিতে, সেই বিজয় র্যালিতে কিন্তু তিনি ভাষণ দিবে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দিক নির্দেশনা দেবে বলে আমরা জানতে পারছি। এবং এই মহাসমাবেশ কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে এবং পাশাপাশি এখানকার যে স্বেচ্ছাসেবী দল আছে বিএনপি, তারা কিন্তু এখানে অবস্থান করছে। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে আসছে এবং এই যে র্যালিটি সম্ভবত 3টা নাগাদ শুরু হবে। এখান থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড়, তারপর প্রেস ক্লাব হয়ে শাহবাগ দিয়ে মূলত এই র্যালিটি শুরু হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার ঘোষণাকে অপূর্ণাঙ্গ বিবৃতি আখ্যা দিয়ে জামায়াতে ইসলামী বলেছে এতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দুপুরে রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট 9 দফার বিষয়টি উল্লেখ না থাকায় এবং গণহত্যার বিচার ও সংস্কার কখন কিভাবে বাস্তবায়ন হবে তা স্পষ্ট না করার ঘোষণাকে গুরুত্বহীন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাহের। মাননীয় প্রধান উপদেষ্টার এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ বিবৃতির মতো। এতে গণমানুষের প্রত্যাশার পরিপূর্ণ প্রতিফলন ঘটেনি। জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতের সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব ছিল, সংসদে প্রতিনিধিত্ব ছিল।
সাদেশে জামাত ইসলামীর নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। এবার অন্যান্য সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ ৩ সংসদ নির্বাচনে কারা নির্বাহী হাকিম হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সেই তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। বিএনপির দায়ের করা মামলা তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এ বিষয়ে তথ্য চেয়েছিল ইসির কাছে। সেই প্রেক্ষাপটে 2014, 2018 ও 2024 সালের ভোটের কাজে থাকা ম্যাজিস্ট্রেটদের বিষয়ে তথ্য সংগ্রহ করার এই উদ্যোগ নিয়েছে ইসি সচিবালয়। তথ্য চেয়ে বুধবার সব জেলার ডিসি এবং ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে চিঠি পাঠিয়েছেন ইসির উপসচিব মনির হোসেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস আজ। নানা আয়োজনে দিবসটি উদযাপিত হচ্ছে। কবির প্রয়াণ দিবসে বিশেষ সব আয়োজন রয়েছে চ্যানেল আইতে। প্রচার হচ্ছে নানা অনুষ্ঠানমালা। সুলতানা হিমুর রিপোর্ট। বাংলা সাহিত্যের চিরজাগরুক, বাঙালির আত্মিক মুক্তি ও সার্বিক স্বনির্ভরতার প্রতীক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মাধ্যমে নোবেল পুরস্কারে ভূষিত হওয়ার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যকে আন্তর্জাতিক অঙ্গনে এনে দিয়েছেন বিশেষ মর্যাদা। ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য, নৃত্যনাট্য, ভ্রমণ কাহিনী ও চিঠিপত্র, সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতা অনন্য। তাই তো বাংলা সাহিত্যের এই মহান কবির 84তম প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে বিশেষ সব আয়োজন। বেলা 11:30 ছিল বিশিষ্টজনদের অংশগ্রহণে কবিগুরুকে নিয়ে অনুষ্ঠান সরাসরি রবীন্দ্রনাথ। এর আগে ছিল গান দিয়ে সকাল শুরুর বিশেষ পর্ব। দুপুর 1:30টায় প্রচার হয়েছে বিশেষ অনুষ্ঠান সেদিন 22শে শ্রাবণ। বিকেল 3:05 রয়েছে বিশেষ টেলিফিল্ম অরণি। জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠান অশ্রু নদীর সুদূর পারে বিকেল 4:40। শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় গণমানুষের রবীন্দ্রনাথ প্রচার হবে বিকেল 5:30টায়। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান কবি গুরু তুমি রবে নীরবে প্রচার হবে সন্ধ্যা 6:25 চ্যানেল আইয়ের পর্দায়। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ রক্ষার আন্দোলনকে বেগবান করতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রতিষ্ঠিত মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উদ্যোগের ভূয়সী প্রশংসা করে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে বৃক্ষরোপণ পরবর্তী পরিচর্যায় গুরুত্ব আরোপ বিশিষ্টজনদের। ফেরদৌস রবিনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অগ্রযাত্রার নামে চলতে থাকা প্রাণ প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নের বন্দনা। সংকটে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় সারা দেশের মতো সিরাজগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর পাড়ে। এখানে কিন্তু নানা ধরনের ভাঙন হয়। এই ভাঙনকে যদি রোধ করতে চাই, আমরা এই ভাঙনকে যদি আমরা কমিয়ে আনতে চাই, বৃক্ষরোপণের বিকল্প নেই। এখানে যত বেশি গাছ লাগাবো তত কিন্তু এই ভাঙন রোধ হবে। এই সিরাজগঞ্জ এবং সারা বাংলাদেশে যত বেশি দুর্যোগপূর্ণ এলাকাতে আমরা বৃক্ষরোপণ করব, তত কিন্তু আমরা সুরক্ষিত থাকব। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহযোগিতায় সবুজায়ন কর্মসূচি ঘিরে রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বনবাড়িয়া হাই স্কুলে ছিল উৎসবের আমেজ। আরো
আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং আমাদের দেশকে রক্ষা করতে হবে। অক্সিজেনের একমাত্র উৎসই হলো গাছ। গাছ লাগাই পরিবেশ বাঁচাই। গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। এত উৎফুল্ল এবং প্রাণবন্ত, খুবই ভালো লাগছে। এই যে মহতে একটা উদ্যোগ নিয়েছেন, এতে করে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 22 জনের হাত থেকে বাঁচতে গাছ লাগান, পরিবেশ বাঁচান। বিভিন্ন স্কুল কলেজ বা বনায়ন, সেটা আসলে একটা প্রশংসনীয় উদ্যোগ। সবুজ বেষ্টনী করতে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ করা হয়। সবুজে বাংলাদেশ গড়ার জন্য চ্যানেল এবং বাংলালিংকের পক্ষ থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটা চমৎকার একটা উদ্যোগ এবং বাংলালিংকের পক্ষ থেকে এই উদ্যোগের সাথী হতে পারে নিজেকে খুব গর্ববোধ করতে। ছাত্রছাত্রীদের মাধ্যমে তারা যে চারা বিতরণ করছে, এতে আমাদের আগামী প্রজন্মের মাঝে বৃক্ষরোপণের যে গুরুত্ব, এটি তারা বুঝতে পারবে। অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসছে, এগুলো থেকে রেহাই পেতে গেলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সামাজিক বিপ্লবে গড়ে তুলতে হবে। প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি প্রতিষ্ঠান যেন বৃক্ষরোপণ করে। অকাল, বন্যা, খরা, জলোচ্ছ্বাস প্রায় লেগে থাকে বাংলাদেশে। এজন্য আমাদের গাছের বা পরিবেশ বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাতে হবে। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি বান্ধব উন্নয়নের তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরও যা থাকছে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। নোয়াখালীর বেগমগঞ্জে ওমান প্রবাসীকে নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত আরও 5 জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার ভোরে চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে বিক্ষোভ চলছে। ইমরান খানের কারাবন্দির দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে চলা বিক্ষোভ কর্মসূচি থেকে 400-র বেশি মানুষকে আটক করেছে পুলিশ। পিটিআই নেতা আসাদ কায়সার বলেছেন, পাঞ্জাব ও আজাদ কাশ্মীরেও ধরপাকড় চালাচ্ছে পুলিশ। কয়েকটি প্রদেশে 144 ধারা জারি করা হয়েছে। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে, তবে অনলাইনে ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেকে। পাইকারি, খুচরা ও অনলাইন ব্যবসায়ীরা বলছেন, সস্তায় বিজ্ঞাপন দেখে সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার হচ্ছেন। এবার প্রকৃতি সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীতে খাল পরিষ্কার করছে জেলা পরিষদ। আমার চোখে জুলাই বিপ্লব স্লোগানে তারুণ্যের পরিকল্পনার অংশ হিসেবে স্বাস্থ্য ঝুঁকি ও জলাবদ্ধতা নিরসনে সোনাপুর খাল পরিচ্ছন্নতায় অংশ নেন পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবীরা। খাল সংরক্ষণে কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান সচেতন মহলের। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 24-এর গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ 27 আগস্ট। জুলাই ঘোষণাপত্রে সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের নতুন যাত্রা শুরু হবে, বিএনপির আশা। সুষ্ঠু নির্বাচনের উদ্যোগ ও সংস্কার দ্রুত শেষ করার তাগিদ। প্রধান উপদেষ্টার ভাষণে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি মনে করে জামাত। গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি পাশ কাটানো হয়েছে, এনসিপির মন্তব্য। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে বিএনপির বিজয় র্যালি। সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী সমর্থকদের জমায়েত। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে সিরাজগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। উদ্যোগের ভূয়সী প্রশংসায় বিশিষ্টজনেরা।
চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।